বাবা জানেন দিতে পারেননি, কিন্তু স্কোর করে দিয়েছে, এরকম কোনো ব্যাপার। পরবর্তীকালে যেটা আইরনিক, যেদিন আমার ন্যাশনাল জিওগ্রাফি ওদের তরফ থেকে উপহার হিসেবে সম্মান দক্ষিণা তা আগে পেয়ে গেছি, বড় বই সুন্দর প্যাক করে এলো, বাবাকে দেখাচ্ছি, বয়স হয়ে গেছে তখন প্রায় অন্ধ, দেখতে পান, শুধু বইটা হাতে নিয়েছেন, হাত গোলাচ্ছে, বলছে যে পায়ের তলায় সাধু এই ছবিটা, আচ্ছা আচ্ছা খুব ভালো ছেপেছে না, পৃষ্ঠাগুলো তো খুব দামি পেপার মনে হচ্ছে, বাবা এত ওয়েট। ছেলে বাবা হাতেই নিলেন, কিন্তু সচক্ষে দেখতে পারেন ওইগুলি পরের জন্মের জন্য কত লালিত হয়তো। একটি মেয়ে একজন ছেলে বললো যে স্যার ও মেয়েটি যদি ফেসবুকে একটা না ছাড়তে পারে, ও কোনো আউটিংটা করতেই পারে না, একটা অনুমতি দিলাম। খেতে বসেছি দুপুরবেলা, সেদিন লেট লাগ, 3টের সময় খেতে বসেছি, 4টের সময় শেষ হচ্ছে। আজ থেকে বলছি 10-12 বছর আগে, স্যার 12,000 লাইক। এবার অন্য ছেলেগুলো বলছে স্যার আপনি ওকে অ্যালাউ করলেন, আমাদের করলেন না, ভাবো তাহলে সত্যি তো বাজে। রাত্রিবেলা বললাম ঠিক আছে তোদের দিলাম, ছেড়ে দিই। ঘটনা চোখে মেয়ে কম ফটোগ্রাফার গেছিল সেই সময়টা, ছেলে বেশি, ছেলেদের লাইক সংখ্যা সেম ছবি, 2, 5, 6টা। আমরা জেন্ডার 2, 3টে থেকে বন্ধুত্ব ভুলে যাও, কয়েক হাজারে পৌঁছে দিতে পারে। তুমি মেয়ে বলে বলছি, আমার ছেলে মেয়েদের বলা এটা খুব লঘু কথা হয়ে যাবে, কিন্তু আমি এটা খুব খুঁটিয়ে দেখেছি বলে বলি যে যদি দেখিস যে আমার কোনো ছবি লাইকস মেয়েদের বেশি, সবটা এটা অন্যরকম ভাববি না, এই নয় যে প্রেম করবো, বিয়ে করবো, ভালোবাসবো, এরকম টাইপের নয়, ছবি কোথাও দুর্বলতা আছে। আমি যেগুলি বলতে পারি এই সময় ছেলে মেয়ের আলাদা করে ভোট দেওয়া, মেয়ে ভোট দিলেও এক, ছেলে ভোট দিলেও এক, কিন্তু তুমি নিজেও সার্ভে করে দেখবে, তুমি একটা কবিতা লিখে ছেড়ে দাও, তোমার পুরুষের কটা প্রশংসা আসছে, মেয়েদের কটা প্রশংসা আসছে, মাইনরিটি দেখো খারাপ হয়ে যাবে। আমি মাইনরিটি দেখি। আমি দেখবে যখন এখান দিয়ে এলাম, তোমার রাস্তায় দেখা হয়ে গেছিল তোমাদের সঙ্গে, একটা বস্তি অঞ্চল দিয়ে এলাম, ওনার নাম ধোপাপাড়া। তখন ধোপাদের ছিল, এখন নেই, কোনো ধোপাই নেই, একটা স্লাম এরিয়া। আস্তে আস্তে এখন শহরের ধাক্কায় পড়ালেখা করে অন্য সেই বস্তি, সেই বস্তি নিয়ে বসতি হয়ে গেছে। আলাদা প্রশ্ন, 1942 লাভ স্টোরি যখন আসে, আকাশে বাতাসে শুধু ওই গান বেজে যাচ্ছে চারদিকে, এটাও কম না। ওদের মধ্যে যাতায়াত করতে গিয়ে শুনেছি, এই 7 বার দেখেছি, এই আজকে নাইট শোতে চলে যাব, কেউ বলছে আমার 13 বার দেখা হয়ে গেছে। করতে করতে আমাকে একজন বললো স্যার 1942 লাভ স্টোরিটা দেখবেন, চোপড়া পরিবারেরই যারা মেম সাম্রাজ্য করছেন, বিধু বিনোদ চোপড়া বলে একজন আছে, তার একজন, আমি ওদের পরিবারের যশ চোপড়ার একজন অনুরাগী। কিরকম খুব মজা লাগে, যদি হিন্দি সিনেমার ইতিহাসটা দেখেন বা দেখো, দেখবো কে যখনই সুরের কথা আসবে, হরিপ্রসাদ চৌরাসিয়া, শিবকুমার শর্মা, আর কোথাও কোনো সিনেমা দেখবে না, ওদের কোনো পরিচালনা মানে সঙ্গীত পরিচালনা করেছে, গান গাইছে কি অবশ্যই লতা মঙ্গেশকর। ভদ্রলোক সিনেমা করেন বছরে মেরে কেটে একটা, কখনো 1.5-2 বছরে একটা, বা বিষয় নির্দিষ্ট, 1 প্রেমিক 2 প্রেমিকা, না হলে 2 প্রেমিক 1 প্রেমিকা, এর বাইরে কিছু না। ওখানকার যেহেতু একসময় সাংবাদিকতা করেছি, বলে চোপড়া পরিবারে যশ চোপড়াকে নিয়ে মজা করা হয় যে তুমি কি, তোমার কি আর জীবনে কোনো গল্প নেই? সেই 2 আর 1 অঙ্ক, নয় 2 জন প্রেমিকা, নয় 2 জন প্রেমিক, পুরোপুরি সেই মেয়ে থেকে আরম্ভ করে তুমি বলো কি বলে আমাদের চাঁদনি, হেনা তেনা যেগুলো আছে, সিলসিলা, সব করা। এবার অদ্ভুতভাবে হাইলি কমার্শিয়াল ছবি। আমি বলি 2 রকম সিনেমার একটা কথা বলি, অনেকে বলে নয় সিনেমা, না হলে ভালো সিনেমা। আমি উল্টো বলি, একটা সিনেমা হচ্ছে বাণিজ্যমুখী সিনেমা, একটা শিল্পমুখী সিনেমা। সত্যি দেখে যদি আমি কোনো ছবি বলি শিল্পমুখী,
শিল্পের শর্ত মেনে করে তাতে যদি কিছু বাণিজ্য হয়। যশ চোপড়াকে নিয়ে প্রচুর মজা মস্করা হতো যে এর বাইরে কোনো কিছু নেই। এবার লতা মঙ্গেশকরকে ছবিতে গাইতে হয়েছে, প্রচুর কমার্শিয়াল সিনেমা, কিন্তু হরিপ্রসাদ চৌরাসিয়া যারা পুরো ক্লাসিক্যাল মার্গের, শিবকুমার শর্মা তাতে কখনো দেখেনি। এই আমাদের যশ চোপড়ার আড্ডা ভালোবাসার জায়গাটাই ছিল এরকম, এবং ও জানতো ও যে ধরনের ছবি করে লতা মঙ্গেশকরকে পারিশ্রমিক দিতে পারবে। লতা মঙ্গেশকর প্রকাশ্যে বলতো যশের যদি কোনো ছবি আমি বিনা পয়সা গিয়ে দেবো, তাতে কিছু পয়সা দিল না দিল কিছু যায় আসে। হরিপ্রসাদ চৌরাসিয়া, শিবকুমার শর্মা যেন বন্দুক কিন্তু বলে আবার একটা সিনেমা, আবার সিনেমা তুমি আমায় করে খেতে দেবে না। আমাদের ক্লাসিক্যাল মার্গের ওই উচ্চতায় থাকা কেউ সুর করেনি। বিদু বিনোদ করলো কি, ওই যশ চোপড়ার একটু ল্যাংটা যাদের পরিবার বলে ওকে বলতে বিদু তুই চলে যা, আমার সাথে তোকে বলে তখন তারা কোনো কিছু হবে না। তার ওই যশ চোপড়া কি ভালোবাসে, ওর সঙ্গে গুলতানি করে। করি প্রথমে বলে দিল কি যে আমার সিনেমা যেটা করবো তোমাকে ঠিক করে দিতে হবে লতা মঙ্গেশকরকে গাইতে। বলে বাবা পারবো না, তোর জন্য তুই বল, তুই পিসি ডাকিস, যা ডাকিস, মাসি ডাকিস, বল, আবদার কর। হরিপ্রসাদ চৌরাসিয়া জাস্ট এখানে বসে তোমার জন্য করে, ওর জন্য করো না, তুমি করো না, তুই একটা ছবি করো পরে ভাববো, যেরকম স্তুতি দেয়। ওর সুরকার হয়ে গেল আরডি বর্মন। কোন সময় তারও একটা বিখ্যাত, যে 5-6 বছর বোম্বাই ইন্ডাস্ট্রি আরডি বর্মন শেষ বলে তাকে কোনো কাজ দেওয়া হয়নি। পঞ্চমবাকে পাবো আরডি বর্মন কি শেষ হয়ে গেছে। যখন 1942 লাভ স্টোরি রিলিজ হচ্ছে উনি দেখে যেতে পারেন, সাফল্য শুনে যেতে পারেন। আমাদের সঙ্গে যখন দেখা হয়েছে, আরে আমার সুর কিছু হচ্ছে না, আমার সুর কিছু হচ্ছে না, দেখ এটা কিন্তু আছে, কিন্তু সুর আমি ভুল করছি, মানে কনফিডেন্স লুজ করছে। সেই সময় একটা প্রেস কনফারেন্স, এবং আরও একটা তিক্ত ঘটনা ছিল, তার পারিবারিক, সেটা বলবো না। আমরা একটা পার্টি খেতে গেছিলাম, আরডি বর্মন কত অকৃতকার্য কিছু কিছু কাজে দেখার জন্য তা পাঠিয়েছে পার করে দেয়। মারা যাবার পরই যারা ওই বিবৃতিগুলো দিয়েছিল তারা বললো আরডি বর্মনের মতো লোকই হয় না, নিজের চোখে দেখো আরডি বর্মন কত খারাপ সেটা প্রমাণ করার জন্য একটা পার্টি খেতে গেছিলাম, তখন জানি না, প্রেস কনফারেন্স। আর মারা যাবার পরে একটা পার্টি খেতে গেলাম, তাদেরই ডাকা যে আরডি বর্মনের মতো লোক হয় না। আমি আর নাম নিচ্ছি না, অনেক রথী মহারথী ওর খুব কাছের জন্য এর সঙ্গে যুক্ত। এ তো আমি একা ছিলাম না, খান 4-5 লোক ছিল, দুটোতেই আলাদা প্রসঙ্গ। 1942 যখন দেখলো ফেকলো, মানে চলছে বলছে, গান ফান খুব ভালো লেগেছে। আরডি বর্মন পঞ্চমদাকে অনেকবার মিট করেছি, বলতে গেলে আরেক ইতিহাস হবে, কখনো সুযোগ হলে বলবো। যে যখন এরকম চলছে তা দেখতে গিয়ে আমি প্রথমেই মানে অবাক হয়ে গেছিলাম যে যশ চোপড়া থেকে ঘরে গিয়ে ওই গল্প করতে করতে ওই বিদু বিনোদ চোপড়া এত অন্যরকম ভাবে সিনেমাটাকে দেখা। কিরকম, আজকেও যদি বাড়িতে গিয়ে ইউটিউবে দেখা যায়, 1942 ইংরেজ ভারত ছাড় লাভ স্টোরি, একটা জাগতিক নিয়মে এক নর নারীকে বা নারী নরকে ভালোবেসে ফেলেছে, স্বাভাবিক। 1942 লাভ স্টোরি, একদিকে ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপটে এক নর আর নারী, এক নারী পুরুষের ভালোবাসার গল্প। ছবিটা যখন দেখবে, যখন চলছে, আমার মনে হয় যারা ওই 70 বার 80 বার দেখেছে, 50 বার দেখেছে, কেউ খেয়াল করেনি, গান শুনেছে, সব হয়েছে, যেই দেখবে যখন নায়ক নায়িকা আসছে, ছবিটা মজা করে বলতে বাধা নেই, ওই বড় ক্যালেন্ডার বিজ্ঞাপনের মতো খুব সফট হয়ে যাচ্ছে, খুব অস্বাচ্ছন্ন, এই আস্তে করে আসছে, ও দৌড়ে দৌড়ে আসছে, দুজনের সঙ্গে দেখা করছে। আর ঠিক 1942 ওই ইংরেজ আক্রমণ করছে, স্বাধীনতা সংগ্রামের বা বোম ফেলবে, ওই গাড়ি উড়িয়ে দেবে, দেখবে ছবিটা কন্ট্রাস্ট হয়ে যাচ্ছে। তার মানে বিদ্রোহ কি, সংঘাত কি, খুব কন্ট্রাস্ট ডিমান্ড করে। প্রেম কি, কোনো সংঘাত এ করে না, যতই মনোমালিন্য আর দুঃখ কষ্ট থাকে না, খুব সফট একটা ছবির ল্যাঙ্গুয়েজটা যেমন ভাবে তৈরি করেছে, যে তার মানে একটা ভালোবাসার ছবি করতে গেলে ওই ধরনের খুব একটা সফটনেস থাকাটা, এটা খুব কাম্য, প্রেমের মধ্যে ব্যাপারটা আছে। আর বিদ্রোহটা শুধু ওই প্রেম দিয়ে শুধু বিদ্রোহ হয় না, সংঘাত হবে। একটা হাইলি কমার্শিয়াল ছবি, টোটালি বাণিজ্যমুখী সিনেমা,
ওইটুকুনি পরিসরের মধ্যে শুধু যশ চোপড়ার সান্নিধ্যে বড় হয়ে একটি পরিচালক, সম্ভবত বিধু বিনোদ চোপড়ার সম্ভবত প্রথম ছবি, খুব সম্ভবত একটা জন্ম হচ্ছে। এবার আমি একজন ফটোগ্রাফারকে বলি, আমাদের এখানে ইচ্ছে করে পাঠানো হয়েছিল, স্যার দারুণ স্টোরি, দারুণ ভালো লেগেছে, আর গানগুলো স্যার আরেকবার দেখতে যাবো। আমি ফটোগ্রাফি কি পেলি? ফটোগ্রাফি খুব ভালো হয়েছে। ভালো তো আমিও জানি, তো কি ভালো তোরা ফটোগ্রাফি চোখ দিয়ে কি পেলি? খুব ভালো হয়েছে না, আর ব্যতিক্রমী কিছু দেখ 1942 আর লাভ স্টোরি, আলাদা কিছু পাওয়া গেছে? কেউ বলেই না। তার মধ্যে একজন 6-7 বার দেখা হয়ে গেছে। আর দেখ কতটা অন্ধ, স্টিল ফটোগ্রাফি করছিস, এত অন্ধ। আমি তো বার্ডম্যান, ত্রুপো, গদান, আন্তনিয়নি ওসব দিয়ে যাচ্ছি না। তুই একটা 1942 লাভ স্টোরি, যারা তথাকথিত অশিক্ষিত তারা যে স্কেলে দেখছে তোরাও তাই হবে। একটা ফটোগ্রাফারকে ওর মধ্যে যে ফটোগ্রাফি উপাদানগুলো খুঁজে নিতে হয়, যে কখন দুটোর কিভাবে ট্রিট করেছে সেটুকু নেই, তার মধ্যে নেই। পরবর্তীকালে ওখানে বলছি ঋতুপর্ণ উৎসব শুরু হচ্ছে, দুর্গাপুজো আসছে, ছবি শেষ হচ্ছে, বিসর্জন হয়ে যাচ্ছে, যার বাড়ি ফিরে যাচ্ছে। টোটালটার মধ্যে দেখবে একটা ঘিয়ে রঙ, ওই আমাদের মায়েরা যেরকম লাল পেরে শাড়ি আর ওই ঘিয়ে রঙা মানে সর্বাঙ্গে ওই দিয়ে পড়তেন। পুরো ছবিটার মধ্যে মনে হবে একটা প্রেক্ষাপট, মানে গন্ধ তো সিনেমা দিতে পারে না, ভিজুয়ালি গন্ধ দিচ্ছে যে পুজোর আবহাওয়াটা তৈরি করছে ওখানে। ওইটা করতে গিয়ে ফটোগ্রাফির অনেক থিওরিকে নস্যাৎ করতে হয়, মানে গ্রামাটিক্যালি যে বললাম, টেকনিক্যালি রং না করলে ওই কালারটা পাবে না। তার মানে টেকনিক্যালি যেটা কারেক্ট নয়, এস্থেটিক্যালি সেটা মারাত্মকভাবে কারেক্ট। এরকম বহু বহু ঘটনা আছে। যদি সত্যজিৎ রায় খুব তাড়াতাড়ি বলছে পিকু, পিকু, সত্যজিৎ রায় পিকুর মতো এত বিতর্ক কোনো সিনেমা নিয়ে হয়নি। যেমন একটা চরিত্র ছিল, পিকুর বাবা বেরিয়ে গেলে পিকুর মায়ের একজন বন্ধু আসে, তার সঙ্গে কোনো একটা সম্পর্ক আছে, অমুক তমুক। তা সত্যজিৎ রায়কে যখন প্রশ্ন করা হয়েছিল যে আপনি পিকুর মায়ের পক্ষে না বিপক্ষে, তাকে কর্তাও দেখেন না, শুধু নাম করে, নামেই একটা বিয়ে হয়ে গেছে, তিনি তার কাজ দিয়ে থাকেন, এরা এদের মতো থাকে, সত্যি উত্তর দেননি। ছবিটা করেছিলেন কালারে। সত্যি এগুলো সবাইকে ডায়লগ দিয়ে বলতে হবে কেন, আমি তো কালারে বলতে পারি। পিকু যদি দেখেন যে চরিত্রটা করেছিল অপর্ণা সেন, আমাদেরকে ভিক্টর ব্যানার্জি, অপর্ণা সেন প্রথম থেকে শেষ পর্যন্ত যে ছবি আছে, যা শাড়ি থেকে আরম্ভ করে যা ড্রেস পরিয়েছিলেন, সবটা ভায়োলেট কালার। আমাদের বিচারে ভায়োলেট কালার অবক্ষয়ের প্রতীক। সেটাকে মানুক না মানুক, সত্যজিৎদার ক্ষেত্রে জায়গাটা ছিল কি, পিকুর মা যেটা করছে একটা সামাজিক অবক্ষয়। যতই তার কর্তা দেখছে না বলে যে কাজটা হচ্ছে, সেটা পিকুর পক্ষে ভয়াবহ, এরকম জায়গা। তার মানে একটা সিনেমা দেখতে গেলেও স্টিল বা মোশন যে কোনো প্রচুর উপাদান আছে, এই উপাদানগুলো যেন খোঁজে। আমি সিনেমা দেখতে গিয়ে এরকম উপাদান খুঁজি। রিচার্ড অ্যাটেনবরোর গান্ধী, ওটা হচ্ছে অহিংস আন্দোলন চলছে, সত্যাগ্রহ আন্দোলন, লবণান্দোলন, ওই রকম সময়টা। গান্ধীজির এদিক থেকে বলা হয়েছে আমরা সত্যাগ্রহ করছি, কোনো মানে সম্পূর্ণ অহিংস আন্দোলন। গান্ধীজি দলবল নিয়ে এগোচ্ছেন, ইংরেজের পুলিশ এগিয়ে আসছে। একটা সময় স্ক্রিন জুড়ে দেখবেন গান্ধীজির মাথায় একটা ডান্ডা পড়লো, এখান থেকে রক্ত বেরিয়ে গেল। পরের শটটি আছে, দেখা যাচ্ছে একটি পুলিশ অফিসার এগিয়ে আসছে, ক্লোজ করতে 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 সারা স্ক্রিন জুড়ে ইংরেজ পুলিশের টুপিটা হচ্ছে হোয়াইট, সাদা পর্দাটা হোয়াইট, চলে গেলেন শৈল্পিকভাবে। সে শান্তির প্রতীক, এরা শান্তি চেয়েছে, অহিংস আন্দোলন করছে, তুমি শান্তি রক্ষা করতে এসে গান্ধীজি তুমি মাথা ফাটিয়ে দেবে, রক্তাক্ত করলে। পরিচালনা করছেন একজন ব্রিটিশ, রিচার্ড অ্যাটেনবরো। ফান্ডিং কোথায়? ইংরেজদের, যাদের ভারতবর্ষ তাড়িয়েছে, করলে ওখানকার লোক রিচার্ড অ্যাটেনবরোর বিপক্ষে চলে যেতে। উনি শৈল্পিকভাবে বললেন যে আমি ইংরেজ হতে পারি, ইংরেজ পুলিশ যেটা করেছিল সেটা ঠিক নয়। ফটোগ্রাফি ওখান থেকে চিত্র ভাষা থেকে তো আমি আমার ন্যারেটিভ তৈরি হচ্ছে, অসুবিধা তো কিছু নেই। এইরকম বহু বহু এরকম উদাহরণ পাওয়া যায়। এইভাবেই আমাদের সিনেমা গড়ে ওঠে। আমি বলি সিনেমা দেখা প্র্যাকটিস করতে শুরু করি। এর মধ্যে আছে আমাদের যারা সিনেমা দেখতে শেখায়, ধীমান দাশগুপ্ত, সঞ্জয় মুখোপাধ্যায়দের মতো অভিভাবকরা আছেন। পরিচালকদের কথা আলাদাভাবে নিচ্ছি না। কখনো কখনো
আমাদের সোমেশ্বর ভৌমিকের লেখা পড়ে, মৈনাক বিশ্বাস, হেমাঙ্গ বিশ্বাসের ছেলে, সেটা তার পরিচয় না, তার লেখাতেই তিনি পুষ্ট। এদের লেখা পড়ে সিনেমা কিরকম ভাবে দেখতে হয়, কেমন ভাবে দেখা যায়, চেষ্টা করি। আচ্ছা, ফটোগ্রাফিকে যারা যদি পেশা হিসেবে নিতে চায়, নতুন প্রজন্মকে আপনি কি বার্তা দেবেন? ধরুন, আর একটা জিনিস যেটা আমার বলার, ফটোগ্রাফিতে প্রবল শখ রয়েছে, ইচ্ছে আছে, ভালোবাসা আছে, সব কিছু আছে, কিন্তু তার মধ্যে কনফিডেন্সের অভাব ভীষণ। সে সেই কনফিডেন্সটা পায় না, অথচ প্রবল ইচ্ছে আছে। সেক্ষেত্রে পেশা হিসেবে নিতে গেলে আপনি কি বার্তা দেবেন? আমি একটা বলছি, প্রথমে হচ্ছে ফার্স্ট, ওই একটু আগে তোমার সাথে গল্প করছিলাম, ঋত্বিক ঘটকের একটা প্রবাদ তুল্য, কেন প্রবাদ ছিল, কথা, ভাবো ভাবো প্র্যাকটিস করো। আমি বারবার বলি, ওখান থেকে মানে ইন্সপায়ার্ড হয়ে শুধু বলবো না, সব কিছু হয়ে, যে দেখো দেখা প্র্যাকটিস করো। আমাদের ক্লাসিক্যাল জগতের অনেক বন্ধু বান্ধব আছে, আমি পণ্ডিত টনি বোসের কথাকে কোট করেই বলি যে একই পরিবারের 4 জন পণ্ডিত বা 5 জন পণ্ডিত ভারতবর্ষে নেই। টনি আমাদের বন্ধুকাপ দাদা তুল্য, টনি বোস ভালো নাম, দেবজ্যোতি বোস। টনি বলে অথবা আমাদের লাইনেও যেটা আছে, আগে কাঁদছেন তারপর টানছেন। এবার যে ফটো লাভার তাকে বলো ভালো ফটো ছবি দেখতে, শুধু খবর কাগজ বা ম্যাগাজিনের না, এখন ওয়েবসাইট আছে পৃথিবীর ভালো ভালো, ম্যাগনাম, ন্যাশনাল জিওগ্রাফিক, আমাদের মোমা মিউজিয়াম অফ মডার্ন আর্ট, আমাদের লুভেন মিউজিয়ামের পেন্টিং, যতটুকু কালেকশন আছে দেখতে থাকুক। তার সঙ্গে কলকাতায় তো গ্যালারির সংখ্যা কম না, প্রচুর ফটোগ্রাফি এক্সিবিশন হচ্ছে, পেন্টিং, যেহেতু এটা ভিজুয়াল আর্ট, শুধু ফটোগ্রাফি দেখবো, পেন্টিং স্কাল্পচার দেখবো না তো হয় না, এগুলো দেখা দরকার। দেখতে দেখতে তার একটা বোধ তৈরি হয়ে যায় প্রতিনিয়ত। আর তার সঙ্গে একটু ভালো বই, একটু চর্চা করা, যারা একটু পয়সা আছে সিরিয়াসলি তারা কোনো সৎ প্রতিষ্ঠানের সঙ্গে যোগ দেওয়া। যে ফটোগ্রাফারকে ভালো লাগছে, এখানে একটা মস্ত বড় কথা আছে, লিওনার্দো দা ভিঞ্চির কথা, আমার কথা না, যে তুমি এমন শিল্পী সঙ্গ করো, খুব নামী শিল্পী কিন্তু মানুষ হিসেবে ভালো না, তার সঙ্গে তুমি সঙ্গ করো না। তুমি এমন শিল্পীর সঙ্গে বন্ধুত্ব করো, শিল্পী হিসেবে হয়তো খুব নামী নয় কিন্তু মানুষ হিসেবে খুব ভালো, আমার কথা না। সেই প্রভাব প্রতি লিওনার্দো দা ভিঞ্চি একটা অনুবাদ পাওয়া যায় আনন্দ পাবলিশার্সের মোটা বই, তাতে কতবারই কথাটা আছে কল্পনার বাইরে। তার মানে ও দিচ্ছে আগে সৎসঙ্গের উপর। একটা ধর্মীয় প্রতিষ্ঠান যেরকম ভাবে লিওনার্দো দা ভিঞ্চি তার মতো বলছে বারবার, একটু ভালো যোগ্য সৎ শিল্পীর সান্নিধ্যে আসা, তার সঙ্গে যদি সে পাওয়ারফুল হয় তো কেমন, এটা হতেই পারে, মানে ভাবাই জানে তার মতো ভাগ্যবান কেউ নেই, যেটা আমার জীবনে ঘটেনি বলতে এতটুকু বাধা নেই, প্রত্যেকে সম্মান জানিয়ে বলছি। এটা গেল ওদিকে দেখা। এবার এক্সিবিশন দেখতে দেখতে কিছু মানুষের হবে, এখন কলকাতায় প্রচুর, সবসময় যে পয়সা দিয়ে হয় এরকম না, প্রচুর সেমিনার, সিম্পোজিয়াম এরকম হয়, তাতে অংশগ্রহণ করুন, এটা হচ্ছে তার জায়গা। এবার হচ্ছে যে আমাদের বলা হয় ছোট্ট কলকাতায় কেমন ফটোগ্রাফি, যদি আমি একদম পেশাগত দিক থেকে বলি, এখানে ফটোগ্রাফির যা চাহিদা তার থেকে ফটোগ্রাফারের সংখ্যা বেশি। এবার আমি শুধু ফটোগ্রাফির কথা বলবো না, এখানে শিল্পের মানে চিত্রকলার যে চাহিদা তার থেকে আর্টিস্টের সংখ্যা বেশি। এটা হলে একটা তো হয়, মার্কেটটা ছোট হয়ে যায়। আগে যতদিন শেয়ার মার্কেট ছিল সারা পৃথিবীতে শিল্পের অন্য বাজার, পৃথিবীর বড় বড় দেশ সেখানে ঝুঁকে পড়েছে, হেলে গেছে, সেখানে ভারত তথা পশ্চিমবঙ্গ তো আরোই খারাপ অবস্থা। এবার আমাদের হয় কি, যে এত সবের পর নিজের কেরিয়ার দিয়ে বলতে পারি, মানুষ ভালো সন্ধান করছে, সবসময় পায় বা না পায়। এই আমাদের যে এখন বইমেলা উপলক্ষে যে সব নোট বই ছাপা হচ্ছে, অনেক সস্তার আছে শিয়ালদা অঞ্চলে, গেলেই প্রায় এরা অর্ধেক প্রাইসে হয়ে যাবে, অথচ মুখে বলছে আমাদের কাছে টাকা নেই। কোথায়? সেখানে তো যাইনি। আমরা দাঁত চেপে তাকে কনভিন্স করার চেষ্টা করেছি, তাকে বলছি মানে তাকে রেট দেওয়ার জন্য না, আমরা শিয়ালদা যেতে পারিনি, কিন্তু আপনি প্লিজ এটা বলছেন, আপনার রেটটা তো আমরা পারবো না, শিয়ালদার টেস্ট আমাদের না, আপনার টেস্ট, আপনি আপনার দিকে একটু কম্প্রোমাইজ করুন, একটু ছাড় দিন একবার। ওই তখন বলছিলাম
এখন এই রেট বলেছে, পরে কিন্তু আমি ঠিক আছে মহিমাটা যেতে দিন একটু, দেখি আমিও একটু বুঝে নিই যে আমরা একটা সফল হবো কি অসফল হবো। তার মানে এই যে প্রবণতার কথা বলছি, এরকম মানুষেরও কিছু আছে যে কেউ একজন বললো, আমি একটা সাধারণ বলছি, যে বিয়ে বাড়ি 25,000 টাকার, একজন বললো 2500 টাকা লাগবে, সেও বোধ খায়। আবার কিছু মানুষও তো আছে 2500 টাকা দিয়ে সেটা করে নিলাম, সস্তা 3 অবস্থা, সেটাই হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হয় আমাদের কাছে যা অভিযোগগুলো আসে। তার ফলে আমি বলি এবার ওই একটু আগে বলছিলাম ভাগ্য প্লাস চেষ্টা প্লাস কন্ট্যাক্ট, এইটা একটু জানান দেওয়া। আমি বলি সে যে ফটোগ্রাফি চর্চা করছে, ওই বললাম তার তো ফেসবুক প্রোফাইল আছে বা অন্য কোনো প্রোফাইল আছে, মানুষ দেখতে দেখতে বোঝে এই ছেলেটাকে দিয়ে অ্যাসাইনমেন্ট করানো যায়। আমাদের এখানকার একটি ছেলে আছে, মাঝে মাঝে সে বিয়ে বাড়ি বা ক্রিয়েটিভ ছবি দেয়। আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি অত্যন্ত দুর্বল এবং খুব বাজে কাজ করে, ওকে বলি এই ছবিগুলো দিস কেন, কাজ আসার থেকে চলে যাওয়া বেশি, বরং ওখানে একটা থার্ড আই স্টুডেন্ট, একটা কিছু তো পজিটিভ পাস, 99% আমাদের বন্ধু, 1% আমাদের পছন্দ করে না, অসুবিধা নেই, ওটা রিফ্লেক্ট করবে না। 2, তুই যখন বিয়ে বাড়ি ফিয়ে বাড়ি কাজ করতে যাচ্ছিস, এত খারাপ কাজ করিস, তোর নিজের লজ্জা হয় না যে একটা লোকের থেকে যে তুই 30-35,000 টাকা নিচ্ছিস, তুই নিজের বুকে হাত দিয়ে বুঝতে পারছিস না যে উপযুক্ত কাজ হয়নি। আমার তো অনুশীলনে ঘুমোতে পারতাম না যদি এরকম কাজ করতাম। ওদের বলি আমার জীবনের প্রথম 15টা বছর তো বিয়ে বাড়ি করেই খেতে হয়েছে। খবর কাগজের নামটা পাবলিশ, একটা কাগজে উল্টো রাতে কাজ করে 20 টাকা, আজকালে কাজ করলে একটা ছবি 30 টাকা, আনন্দবাজারে ছাপা হলে 50 টাকা থেকে 100 টাকা আমরা পেতাম। এই তো আমাদের কাগজের পাওয়া। অপেক্ষা করে থাকতো যখন কোনো বিয়ে বাড়িতে, যারা আমাদের ভায়া মিডিয়া নিয়ে যেত, যে জানো তো এই আজকালের ফটোগ্রাফ, জানো তো এই আনন্দবাজারে ছবি, জানো তো পোস্টের ছবি, আমি বলতাম কি এটা আমাদের মানে কি বলবো কার্ড, মেনু কার্ডের মতো আর কি, যাতে আমাদের রেটটা বাড়ে। অন্যরা তখন আমাদের যে সময় বলছি 79 পার শর্ট হিসেবে ছিল, অন্যরা যেটা অনেক মেরে কেটে 5 থেকে 6 টাকা পার শর্ট পেত, আমি তো শুধু ওই কাগজে কাজ করার জন্য 15 টাকা পেতাম। আর তারা জানতো আমি কাগজে প্রচুর টাকা পাই, এটা আমার এক্সেস রোজগারের জায়গা থেকে আছি। ফটোগ্রাফাররা শুধু জানতাম, দয়া করে বলিস না, একবার যদি যেন এই কাগজের 20 টাকা 30 টাকা দেয়, তো হুড়ুর করে 6 টাকাটা কেন তখন 2 টাকায় নেমে যাবে রেট। কিন্তু এই যে দেখতো ধারাবাহিকভাবে একটু ভালো কাজ করার একটা সময় গেছে, বলতে বাধা নেই, একদিনে 8খানা অ্যাসাইনমেন্ট। তার থেকেও বড় কথা হয়েছে, এটা কজনের ভাগ্যে ঘটেছে আমি জানি না, আমি খুব ভাগ্যবান। ফটোগ্রাফার ডেট দিতে পারিনি বলে বিয়ের তারিখ পাল্টে গেছে, আমি সেই ভাগ্যবানদের একজন। আমি আমার মেম্বারদের যখন বলি এই পাওয়ার তৈরি করেছিস, এটা শোনা যায় না, একাধিকবার, আজকে বলতে কোনো বাধা নেই, তার প্রামাণ্য তো সামনে দিতে পারে না। একজন পাঞ্জাবি একটি পরিবারের কথা, মিস্টার ট্যান্ডন, অতনুকালের ডেট নাও, তারপর ডেট তৈরি হবে। লাগা তখন বুঝতে পারতাম না, বলতে আমি এত উপরে আছো। পাল্দাও বলতে পারতেন, অতনু পলদা আমায় বলুন তো আপনার এই ডেটগুলো আছে কিনা। ওদের যখন বিয়ে হতো না, পরপর 2-3 পরপর সিরিজের বিয়ে, একই বলি এর সঙ্গে বিয়ে, তার সঙ্গে তার বিয়ে, তার সঙ্গে তার বিয়ে, এবং তার ম্যাক্সিমামটা তো বলতে নেই, অতটুকুগুলো দিয়ে অরোরা সমাজ, কলেজটির বাটার পাশে। ওরা অরোরা সমাজে জানতো এই ফটোগ্রাফার যেন অ্যাক্রিলিয়েট ফটোগ্রাফার। আমি মজা করে বলতাম আমার বন্ধুদের, কোথায় যাচ্ছি তখন চাকরি করি তো, বলে আজকাল না, আমি অরোরা সমাজের ফটোগ্রাফার। এবং পরবর্তীকালে যখন বুঝি যে আমার জন্য, আমার এক বন্ধুরা বলেছিলেন যে একদিন ফোন এসছে, তখন তো ল্যান্ড ফোন, ওই সব স্পিকার ওলা এসছে, একটু পয়সা এসে কিনেছি, স্পিকার চালিয়ে অন্য কাজ করছি। তখন বলছে দাদা আপনি বলুন, রাখার পর বলছে তুই কে রে, কোন হরিদাস তুই, ফটোগ্রাফারের জন্য বিয়ের ডেট ঠিক হচ্ছে। আমার বন্ধু বান্ধবদের বলেছে, মানে বন্ধু বান্ধব বলছে এর দম আছে রে, আমি সাক্ষী, আমিও তো নাম দেখ, আমি সত্যি বলছি এতটা গুরুত্ব দিই, ঠিক আছে আমার পছন্দ করাটা হচ্ছে, তাহলে আমি শুনিনি। আমার এই প্রজন্মের আমি কথা বলছি, এই 40 বছর থার্ড আয়, আমি চেয়েছিলাম এরকম যেন ছাত্রের জন্ম হবে, সে ডেট না দিতে পারলে বিয়ের ডেট পাল্টে যাবে, হয়নি। আমি হয়নি মানেই 40 বছর হয়নি, এটা এমন কাজ করুক আগামী 40 বছরে যেন এটাও হয়, যে এতটা অপরিহার্য হয়ে ওঠো একটা বিয়ে বাড়ির ক্ষেত্রে, যে ফটোগ্রাফারের ডেট নেওয়ার পর তারপর অন্যান্য ডেটগুলো নেওয়া হোক, এবং তারা জানে শুধু এই বরকনের ছবি আর মাথায় সিঁদুর আর বই পড়লো সেটা ফটোগ্রাফি নয়, তার বাইরে প্রচুর আনসিন যেগুলো মানুষ দেখতে পাচ্ছে না, যেসব ফটোগ্রাফি এলিমেন্ট, একটা ক্রিয়েটিভ আইস দিয়ে ওই কাজটাকে কাজ করানো আছে, এইরকম আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
মানে অনেক সমৃদ্ধ হলাম না, সমৃদ্ধ না বলি, আগে আমি ক্ষমাটা চেয়ে নিই। না, না। যারা শুনছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, বুঝতেই পারছেন আমি আবেগ আমার দেবতা, ভাবাবেগ আমার শত্রু। চেষ্টা করি ভাবাবেগকে দমন করতে, কতটুকু পারে জানি না। কিন্তু যখন ফটোগ্রাফি নিয়ে কথা বলি, ফটোগ্রাফিকে আমি মা বাবা জ্ঞানে পুজো করি। ফটোগ্রাফি আমার মুখের ভাষা দিয়েছে, ফটোগ্রাফি আমায় দুটো খেতে দিয়েছে, ফটোগ্রাফি আমাকে চপ কাটলেটও খেতে দিয়েছে। সমাজের অত্যন্ত গুণী জ্ঞানী মানুষদের সান্নিধ্যে আসতে দিয়েছে। চিত্র সাংবাদিকতা করার জন্য আন্ডারওয়ার্ল্ডেরও গুণী মানুষদের সান্নিধ্যে আসতে পেরেছি। ফটোগ্রাফি না হলে আমি জীবন এবং সমাজকে এভাবে দেখতে পারতাম না। যা বলি নিজের বিশ্বাস থেকে বলি, যদি আমার কথার মধ্যে কাউকে কোনোভাবে ধাক্কা দিয়ে থাকি বা কষ্ট দিয়ে থাকি, কায় মনোবাক্যে বলছি, এটা আমার একদম অভিপ্রেত নয়, অভিপ্রায় নয়, মন থেকে চাই না, সেটা আমার অক্ষমতা। আমি ভালো করে কথা বলতে পারি না বলে যদি আঘাত দিয়ে থাকি সেই জন্য। আর এই আমাদের কথাবার্তা, এরকম একটা গুণী মানুষের সান্নিধ্যে এসে আমি সাক্ষাৎকার দিচ্ছি, সব প্রাপ্তিটাই ওর, আমার কিছু না, আমাকে কথা বলিয়ে দেওয়ার জন্য। আমার কিছু বলার নেই মানে, নিশ্চয়। এরপরে আমার আর কিছু বলার নেই, এইভাবে বললে পরে মানে আমি নিজেই হয়ে যাব। না, তোমাদের চ্যানেলে সাফল্য কামনা করি, প্রচুর মানুষ দেখুক। আশীর্বাদ আপনার। নিশ্চয়ই নিশ্চয় আশীর্বাদ, না পাশে থাকবো, সবাইকে বলবো তোমরা একটু ভালো ধরনের অনুষ্ঠান করো। তোমার তো পরিচয় পেয়েছে, কারণ বলতে বাধা নেই। আমি একজন এখানে ক্যামেরার পেছনে যে কাজ করছে, ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্সের পশ্চিমবঙ্গ সরকার যেটা করে, এবছর আমি ওখানে একটা ক্লাস ছিল, সেখানকার ছাত্র ছিল, সেই সূত্র ধরে আলাপ। ওই অ্যাপ্রিসিয়েশন কোর্স থেকে ওর জীবনের একটা দিক পরিবর্তন হয়েছে, আমারও যেরকমভাবে হয়েছিল। এইভাবে যদি সবাই এইরকম জায়গা থেকে আমরা মানে কি বলবো উৎসাহ পাই, আমাদের শিল্পকলার জগৎ, সমাজ সবারই মনে হয় মঙ্গল হবে বলে মনে হয়। এই সূত্র ধরে আবার সবাইকে আমার শুভেচ্ছা, প্রণাম, ভালোবাসা, সবকিছু। ধন্যবাদ। নমস্কার।